আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ আসলে কি করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্য কি, এই পুরো বিষয়গুলো নিয়ে আমাদের বাংলাদেশে, ভারতে এবং রাজনীতি যারা সংশ্লিষ্ট মোটামুটি সবাই কনফিউজড। বিশ্ব যে মিডিয়াগুলো রয়েছে সেই মিডিয়াগুলো কনফিউজড। নর্মালি বাংলাদেশ থেকে ইতিপূর্বে যারা গিয়েছেন দেশের বাইরে ক্ষমতাচ্যুত হয়ে, তারা কেউ কিন্তু বাংলাদেশে ফেরত আসতে চায়নি। বিভিন্ন রকম গালাগালি করা হয়েছে, ধরে আনবো, মেরে ফেলবো, কেটে ফেলবো, কিন্তু কেউ বলেনি যে আমি আসতেছি, উই আর কামিং ইন পার্সন। এটা সেই বঙ্গবন্ধুর জামানাতে যারা গেছেন তারা থেকে শুরু করে আজ অবধি কেউ আসতে চায়নি, কিন্তু একমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন প্রতিদিন তারা বলছে আজ আসবো, কাল আসবো, আসছি। ফাঁসির মঞ্চ রেডি করে, অর্থাৎ আপনি ভয় দেখাচ্ছেন তোমাকে আসলে গ্রেপ্তার করব, তোমাকে আসলে ফাঁসিতে চড়াবো, তোমাকে জেলখানায় ভরবো, তোমাকে আসলে গণপিটুনি দিয়ে মেরে ফেলবো। তারা বলছে যে হোয়াট এভার মেবি, একেবারে ডেট দিয়ে, টাইম দিয়ে, তারিখ দিয়ে, তারিখটা শুধু বলেনি, মানে ডিসেম্বর মাসে আসছি, অমুক অমুক দিকে আসছি, আমরা সবাই মিলে আসছি, প্লেন ভাড়া করে আসবো, সীমান্ত দিয়ে আসবো, উড়ে আসবো, জুড়ে আসবো, নানা রকম কথাবার্তা যেটা বলছে এটা আমাদের দেশে আগে কখনো হয়নি। আমাদের দেশে যারা পালিয়ে গেছে, যাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে, যারা পরাজিত হয়েছে বিভিন্ন কারণে, আমাদের দেশে যেটাকে এক্সাইল বলা হয়, যেটাকে ফ্লিড অ্যাওয়ে বলা হয়, এক্সাইল অ্যান্ড ফ্লিড অ্যাওয়ে। তো এটার তো একটা ইতিহাস আছে। এখানে বাংলাদেশ থেকে বিএনপির জমানাতে আওয়ামী লীগের লোকজন গেছে, আওয়ামী লীগের জমানাতে বিএনপির লোকজন গেছে। যেমন এখন ধরেন শামীম ওসমান, শামীম ওসমান তো আগের জমানাতে ভারতে ছিলেন, বিএনপি জমানাতে, কিন্তু সেখান থেকে তো তিনি জীবনে কোনোদিন হুমকি দেন নাই যে আমি আসছি, আই এম কামিং। শেখ হাসিনা এখন ভারতে আছেন, তিনি তো এর আগে ভারতে ছিলেন। তো ভারত থেকে তিনি কখনো হুমকি দেননি যে আমি আসছি, বরং বাংলাদেশের সরকার, জিয়াউর রহমান সাহেব, বিরোধী দল, আওয়ামী লীগ, অন্যান্য যারা সবাই, তারা একটা রাজনীতির ভারসাম্য তৈরি করার জন্য বলতে গেলে তাকে তোয়াজ করে, তদবির করে, রাজকীয় সংবর্ধনা দিয়ে তাকে আনা হয়েছে বাংলাদেশে 1981 সনে। এবং শেখ হাসিনা যেদিন 1981 সনে এসেছিলেন, মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে বাংলাদেশে আজ পর্যন্ত কোনো নেতাকে বরণ করার জন্য এয়ারপোর্টে এত লোক আসেনি। ইভেন এখন 18 কোটি মানুষের দেশ, যদি আপনি তারেক রহমান সাহেবের আগমনকে আপনি ধরেন, এই 2025 সনে তার আগমন, তার চাইতেও ওই যে শেখ হাসিনা এসেছিলেন 1981 সনে, ওটার উপস্থিতি, আবেগ, পরিবেশ, পরিস্থিতি অন্যরকম ছিল। শেখ হাসিনার কান্না, দেশে ঢুকে কান্না প্রত্যেকটা মানুষকে আবেগ তাড়িত করেছিল। তারেক রহমান সাহেব এসছেন, বাট তার কোনো কান্না, তার কোনো কথা আমাদেরকে অশ্রু সজল করেনি। কিন্তু শেখ হাসিনা যখন 81 সালে এসেছিলেন, আসার পরে তিনি কেঁদেছিলেন এবং তার দেখা দেখি কোটি কোটি মানুষ সারা বাংলাদেশে কেঁদেছিলেন। আচ্ছা বলেন তো, তারেক রহমান সাহেব এই দিন এয়ারপোর্টে আসছেন, বিএনপির লোক বুকে হাত দিয়ে বলেন তো কয়েকজনের চোখ দিয়ে পানি পড়ছে? আল্লাহর রাস্তে বলেন, যদি মিথ্যা কথা বলেন গজব নাজিল হবে। আল্লাহর রাস্তে বলে যে তারেক রহমান সাহেব আসছেন, তার এই কথা শুনে আমি ভেউ ভেউ করে, হু হু করে কান্নাকাটি করেছি, তাকে দেখে আবেগে আমার চোখের পানি পড়ে গেছে ইত্যাদি। কিন্তু 81 সনে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। তো ওইরকম একটা আশার যে আবেগ, অনুভূতি, সেটার বিপরীতেও শেখ হাসিনা কখনো বলেননি যে আমি আসছি। কিন্তু এইবার তিনি ফাঁসিতে লটকাতে চাচ্ছেন, ফাঁসিতে চলতে চাচ্ছেন, জেলখানায় ঢুকতে চাচ্ছেন। আর অতীতে তিনি যেভাবে কলকাতাতে ছিলেন, খুব ন্যূনতম ভাতা কলকাতা মানে ভারত সরকার তাকে দিতেন। তো সেই ভারত সরকার দিতেন এবং সেখানে যেটি আমরা জানি, এবং সেটা হলো সেই টাকার একটা অংশ, সামান্য টাকা আবার তিনি দল পরিচালনা করার জন্য আব্দুর রাজ্জাক, তুফাইল আহমেদ এদের হাতে পাঠাতেন। তারপরে সেই টাকা দিয়ে বাজার করতেন
এবং ওয়াজেদ মিয়া উনি নরম চালের ভাত খেতেন, তার জন্য নরম চাল কেনা হতো, আর উনি মোটা চালের ভাত খেতেন। শেখ হাসিনা এত লিমিটেড ছিল তাদের ইনকাম। কিন্তু এবার কি, এবার তো উনি 14 পুরুষ বিদেশে বসে খেতে পারবেন, প্লাস ওখানে ভারত সরকার তাকে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের মর্যাদায় রেখেছে, জেড ক্যাটাগরি সিকিউরিটি দিচ্ছে, কি না আছে সেখানে। মানে ওই জায়গা থেকে কেউ থাকলে বলে যে না গো বাবা, আমার যাওয়ার দরকার নেই, আমি এখন এখানে আছি, সারা জীবন এখানেই রাজকীয় মেহমান হিসেবে থাকবো। কিন্তু সেগুলো ছেড়ে তিনি জেলখানাতে আসতে চাচ্ছেন, তিনি এনসিপির লোকজন নাসিরুদ্দিন পাটোয়ারিরা তাকে মারবে, তিনি সে মার খেতে চাচ্ছেন, ঢিল খেতে চাচ্ছেন। এটা বিশ্বের যারা লোকজন রয়েছেন তারা মিলাতে পারছে না, হোয়াই ইট ইজ হ্যাপেনিং, কেন এই জিনিসগুলো ঘটছে। এক, 2 নম্বর হলো যে আওয়ামী লীগের দেশের ভিতরে যারা লোকজন রয়েছে তাদের মধ্যে অনেক গ্রুপিং ছিল, শত্রুতা ছিল, একে অপরের প্রতি বৃষদগার ছিল, মারামারি করতো, কাটাকাটি করতো। এখন সব বাদ, এখন সব কিছু ভুলে আপা কখন আসবে, আওয়ামী লীগ কখন আসবে, দিন কবে আসবে, কবে মিছিল করবো, মিটিং করব, আবার সুদিন ফিরে আসবে, এরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে। এটা অতীতকালে আওয়ামী লীগের এটা হয়নি। আওয়ামী লীগ যখন শেখ হাসিনা আসেনি তখন আওয়ামী লীগের মধ্যে যে ইন্টারনাল গ্রুপিং ছিল, ও মাই গড, আনবিলিভেবল গ্রুপিং ছিল। আবার বিএনপি যে কয়বারই ক্ষমতায় এসছে, 91 থেকে 96, 2001 থেকে 2006, এই সময়টাতে আওয়ামী লীগ রাজপথে ছিল, মামলা মোকদ্দমা বিপদ আপদ এখনের চেয়ে কোনো অংশে কম ছিল না, বরং এখন বিপদ কম, ইউনূসের জমানাতে কম। কিন্তু 1000 থেকে 2006 পর্যন্ত, 2001 থেকে 2006 পর্যন্ত আওয়ামী লীগের বিপদ বিপত্তি বেশি ছিল। এই বিপদ বিপত্তির মধ্যে লোকজন বদমাশি করেছে, একদিকে তুফাইল গ্রুপ, অন্যদিকে আমির গ্রুপ, একদিকে আব্দুস সামাদ আজাদ গ্রুপ, অন্যদিকে সুরঞ্জিত সেন গ্রুপ, ঢাকা শহরে একদিকে সেই মুফাজ্জল হোসেন চৌধুরী মায়ার গ্রুপ, অন্যদিকে শাহ আলমের গ্রুপ, আর একদিকে সাইদ খোকনের গ্রুপ, কি না ছিল। সব কিছুর মধ্যে তারা এই গ্রুপিং করছে। আর এখন দেখেন কোনো গ্রুপিং নেই, সবগুলো এক হয়ে গেছে, সবগুলো এক হয়ে গেছে। এগুলো বাংলাদেশে। এখন কলকাতাতে বলেন, দিল্লিতে, আমেরিকাতে, নিউ ইয়র্কে, জ্যাকসন হাইটসে, ওয়াশিংটনে, ফ্লোরিডাতে, তারপর মিশিগানে, লন্ডনে, লিভারপুলে, জার্মানিতে, প্যারিসে আওয়ামী লীগের মধ্যে যে 33টা গ্রুপ বিভিন্ন রকম ছিল, তারা নিজেরা 7 আপের বোতল দিয়ে মারামারি করতো সারা জীবন। এখন গিয়ে দেখেন তো কোনো মারামারি আসছে নাকি? সবগুলো এক হয়ে গেছে। হাতে গোনা 1-2 জন মানে যারা এই সোশ্যাল ওয়ার্কার। এখন দেখা যাচ্ছে যে এই কদিন আগে নিজু মজুমদার, অমির রহমান পিয়াল, তাদের মধ্যে একটা বিরোধ তৈরি হলো। কোথা থেকে কি হলো, এখন আর সেই বিরোধ নেই। সেই নিজু মজুমদার যাকে গালাগালি করতো, এখন আবার সে বলছে না অমি ভাই ভালো, পিয়ালও আবার সেভাবে থেমে গেছেন। মানে এই যে একটা দেশের বাইরে ঐক্যবদ্ধ, এটা আওয়ামী লীগের জীবনে কখনো ছিল না। কলকাতাতে সেই কাদের সিদ্দিক সাহেব ছিলেন, হেমায়তুল্লাহ আরঙ্গ ছিলেন, ও মাই গড, তাদের যে বিরোধ, বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে আমো গ্রুপ, তোফায়েল গ্রুপ, সুরঞ্জিত সেন গ্রুপ, আব্দুল সামাদ আজাদ গ্রুপের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত ছিল, তার চেয়ে 100 গুণ দ্বন্দ্ব সংঘাত ছিল এই কলকাতা আওয়ামী লীগের মধ্যে 75-15 আগস্টের পরে যারা কলকাতাতে ছিলেন। সেই তুলনায় বাংলাদেশে ধরেন থাকা অবস্থায় আওয়ামী লীগের যে সকল নেতাদের মধ্যে প্রচণ্ড বিরোধ ছিল, গ্রুপ ছিল, এদের কারোর মধ্যে এখন গ্রুপ নাই। আগরতলাতে নাই, কলকাতাতে নাই, তারা অনেকটা ভাই ভাইয়ের মতো গলাগলি ধরে, মানে বিপদে পড়লে যেমন দেখা গেল যে বন্যার মধ্যে পড়লে সাপ আর বেজি বা সাপ আর মানুষ একই গাছে বসে থাকে এবং কেউ কাউকে আক্রমণ করে না। এখন কলকাতাতে একই অবস্থা। প্রথমত তারা যখন গেছে একে অপরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, আর এখন তারা দিদা আসছে একটা চাঁদের হাট মিলিয়ে বসেছে, আনন্দ উল্লাস শুরু করেছে। কিভাবে সেপ্টেম্বর মাসে আসবে, নাকি অক্টোবর মাসে আসবে, নাকি ডিসেম্বর মাসে আসবে, এইগুলো নিয়ে প্রতিদিন তারা স্বপ্ন দেখছে, কথাবার্তা বলছে এবং প্ল্যান প্রোগ্রাম কিভাবে যাবে কিভাবে যাবে। আবার যারা একটু জানে, নেত্রীর সাথে দেখা করে আসে বা শেখ হাসিনার সঙ্গে দেখা করে আসে, তারা এক ধরনের কথা বলে, যারা নেত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলে তারা এক ধরনের আবেগ, যারা কথা বলতে পারে না তারা যারা কথা বলে তাদের সঙ্গে শুনে, এবং নিজেরা সেই চার সিঙ্গারা সমোসা, দিল্লি কা লাড্ডু এবং কলকাতার সেই বিখ্যাত যে খাবারগুলো, সেই খাবারগুলো খেয়ে একটা নিদারুণ আনন্দ উৎসব এবং আমেজের মধ্যে তারা দিন কাটাচ্ছে। এবং এই খবরগুলো গোয়েন্দা চ্যানেলে সরকার জেনে যাচ্ছে, বাংলাদেশের বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তারা জানছে, এবং সব মিলিয়ে
একটা কন্ট্রাস্ট তৈরি হচ্ছে। ওইদিকে আওয়ামী লীগের লোকজনের আনন্দ, এদিকে আওয়ামী লীগের লোকজনের আনন্দ, এদিকে বিএনপির ক্ষমতার গরম, তার সঙ্গে সঙ্গে আবার পেছন দিক থেকে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আওয়ামী লীগ ঢুকে পড়তে পারে, জামাত তাদের সঙ্গে মিলে যেতে পারে। আমেরিকা পাকিস্তানে এখন যেভাবে ইমরান খানকে সাহায্য করছে, সহযোগিতা করছে, ঠিক একইভাবে ভারত যদি এই মুহূর্তে আবার নতুন করে শেখ হাসিনাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করে এবং আওয়ামী লীগের উপর যদি ভারত এবং আমেরিকা নতুন করে সমর্থন দেয়, তাহলে কি মহা সর্বনাশ ঘটতে পারে। এই টেনশনে গিয়ে দেখেন যে অনেক ক্ষমতাধর যারা লোকজন রয়েছেন তারা আসলে সুস্থ এবং স্বস্তিতে নাই। তো দেখা যাক, রাজনীতি একটা খুবই খাতারনাক, বহুত খাতারনাক বিষয়, তারপরে ডেঞ্জারাস বিষয়, আনসার্টেন বিষয়, এবং সেখানে এই আনসার্টেনের মধ্যে যারা রাজনৈতিক নেতৃত্ব সম্পন্ন তারা তাদের সুযোগগুলো বের করে নিয়ে আসে। এখন এই পরিস্থিতিতে ক্রিটিক্যাল একটা মোমেন্ট, এই মোমেন্টে কিভাবে কাজে লাগায় বিএনপি আর কিভাবে কাজে লাগায় আওয়ামী লীগ, সেটাই দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।